আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেকে ভালো আছো, সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা 55 নম্বর পৃষ্ঠার অনুশীলনের যে কাজগুলো রয়েছে সেখান থেকে শুরু করব। ঠিক আছে? আর এতদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, এটার জন্য দুঃখিত। এবং আরো একটা নিউজ তোমাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সামনের মাসে আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা। সো যতক্ষণ না পর্যন্ত পরীক্ষাটা শেষ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তোমাদের সাথে আমি কন্টিনিউ ভাবে দেখা বা যোগাযোগ করতে পারতেছি না। ঠিক আছে? সুতরাং পরীক্ষা হয়ে যাওয়ার পরে আবারও ঠিক আগের মতো রেগুলার ক্লাস পাবার সমস্যা নেই। ঠিক আছে? সবাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয় জায়গায় ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকো। তো দেখো, ফার্স্টে আমাদের অনুশীলনীতে কি কি রয়েছে একটু খেয়াল করি। এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলোর অ্যান্সার আমাকে দেখতে হবে। ঠিক আছে? তো চলো আমরা একটা একটা করে এগুলোর যে অ্যান্সার রয়েছে সেগুলো আমরা দেখে আসি। এখন দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, বলা হয়েছে হিসাবের টি ছকে মোট কতটি কলাম থাকে? হিসাবের টি ছকে মোট 8টি কলাম থাকে, বাম পাশে 4টি, ডান পাশে 4টি। ঠিক আছে? এরপর দেখো 2 নম্বরে ছিল হিসাব সমীকরণের সঠিক প্রকাশ কোনটা, মানে সঠিক যে প্রকাশ সেটা কোনটা। তো দেখো, এখানে সম্পদ সমান সমান দায়ের মালিকানা সত্ত্ব, অর্থ সম্পদের সাথে দায় মালিকানা সত্ত্ব সমান হয়, এই একটা। আরেকটা হচ্ছে আমরা যদি সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বাদ দিই সেটা আবার দায়ের সমান হবে, এই একটা। তার মানে এখানে আমরা বলতে পারি ক নম্বরটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে খেয়াল করি, দেখো কোন হিসাবের মোট ডেবিট মোট ক্রেডিট টাকার পার্থক্যকে কি বলা হয়? ডেবিট এবং ক্রেডিট টাকার পার্থক্যকে বলা হয় আমাদের উদ্বৃত্ত। আমরা যখন হিসাবের যে দুতরফা দাখিলা ছিল, আমরা যে দুতরফা দাখিলা ছিল হিসাব সমীকরণ করেছিলাম, সেখানে কিন্তু আমরা উদ্বৃত্ত করতাম। ঠিক আছে? তো সেই উদ্বৃত্ত। এখন দেখো, দেনাদার কোন শ্রেণীর হিসাব, একটা দেনাদার কোন ধরনের হিসাব, সেটাকে বলা হয় সম্পদ। দেখো, একই শ্রেণীভুক্ত হিসাবগুলো হচ্ছে একই শ্রেণীভুক্ত কোনটা, অর্থাৎ কোন হিসাবগুলো একই রকম। যেমন খেয়াল করো, এখানে আমাদের বেতন রয়েছে, বেতন আমরা খরচ বলি। এবার দেখো বিজ্ঞাপন রয়েছে, বিজ্ঞাপনটাকে আমরা খরচ বলি, কিন্তু বিক্রয়টাকে কিন্তু আমরা খরচ বলি না, বিক্রয়টাকে কিন্তু আমরা আয় বলি। সুতরাং এই দুটো আমাদের এক, তার মানে এখানে উত্তর হিসেবে বলতে পারি 1 আর 3, অর্থাৎ খ নম্বর। এবার খেয়াল করো দাগ নম্বর 6, লেনদেনের সাথে সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয় যখন আমাদের মালিকানার সত্ত্ব বৃদ্ধি পায়, খরচ হ্রাস পায়। এরপরে আসি, প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়? হিসাব প্রস্তুত করা হয়। প্রতিষ্ঠানের অলস অর্থ দ্বারা শেয়ার, ঋণপত্র, বন্ড ক্রয় করলে কোন হিসাবে লিপিবদ্ধ হবে? কোন হিসাবে লিপিবদ্ধ হবে? বিনিয়োগ হিসাবে লিপিবদ্ধ হবে। এরপর খেয়াল করো, চলমান জের ছকে কখন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়? কখন? প্রতিটি লেনদেনে লিপিবদ্ধ করার পর। এবার দেখো, হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার? আমরা জানি হিসাব হচ্ছে 5 প্রকার। কি কি? সম্পদ, দায়, আয়, মালিকানা সত্ত্ব, আর একটা হচ্ছে ব্যয়। এবার দেখো 11 নম্বর, কোন লেনদেনের প্রভাবে কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়? দেখো, বাকিদের যখন আমরা পণ্য ক্রয় করতেছি তখন আমাদের দেনদার হিসাব ডেবিট হচ্ছে, পণ্য বিক্রয় করতেছি তখন দেনদার হিসাব আমাদের ডেবিট হচ্ছে, আর বিক্রয় হিসাব আমাদের ক্রেডিট হচ্ছে। এবার খেয়াল করো, আমাদের যখন আয়টা বৃদ্ধি পায় তখন আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এটা আমরা কিন্তু সবাই জানি। ঠিক আছে? আর ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এবার দেখো, এই উদ্দীপকটা পড়ার কথা বলা হয়েছে, তোমরা পড়ে ফেলা। বলা হয়েছে নরেশ ট্রেডার্সের মোট সম্পদ কত টাকা? একটু খেয়াল করি, নরেশ ট্রেডার্সে কি কি রয়েছে। দেখো, আসবাবপত্র রয়েছে, নগদান হিসাব রয়েছে, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো ক্রয়, বিক্রয় হিসাব, মূলধন হিসাব, উত্তোলন হিসাব। তার মানে এই আসবাবপত্র এবং নগদান দুইটা মিলে কত টাকা? 50,000 টাকা। এবার খেয়াল করো, মালিকানার সত্ত্বে নিট পরিমাণ কত হবে? তাহলে মালিকানার সত্ত্বে নিট পরিমাণ কত হবে একটু খেয়াল করি। এখানে মালিকানার সত্ত্ব আসলে কোনগুলা? মালিকানা সত্ত্ব হচ্ছে, এখানে আমাদের মালিকানা সত্ত্বের ভিতরে কি কি আসবে খেয়াল করি। আমাদের বিক্রয় আসবে, তারপরে ক্রয় আসবে, উত্তোলন আসবে এবং মূলধন হিসাব সবগুলো আসবে। এখন কথা হলো, বিক্রয়টা আমাদের যোগ হবে আর ক্রয়টা আমাদের বাদ যাবে।
ঠিক আছে। তাহলে এইভাবে মূলত আমাদের এখানে দেখাতে হবে। তাহলে একটু খেয়াল করি, আমাদের এখানে দেখো প্রথম দেখো ক্রয় ছিল কত ছিল 10,000 টাকা। তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি 10,000 ব্র্যাকেট আকারে লিখলাম, এরপর দেখো বিক্রয় ছিল কত হাজার টাকা 25,000 টাকা। এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখছি, ঠিক আছে। এবার দেখো মূলধন ছিল কত টাকা 40,000 টাকা, 40,000 এই যে লিখে দিলাম, ঠিক আছে, এটা লিখে ফেললাম। এবার আসি, তাহলে এই যে বিক্রয় যেটা করছিলাম, সরি যেটা ক্রয় করছিলাম 10,000 টাকা, এটা কিন্তু আমরা বিয়োগ আকারে দেখাই দিয়েছি। আর যেটা বিক্রয় করছিলাম সেটা কিন্তু আমরা যোগ আকারে দেখাইছি, আর মূলধনটা মূলধন হিসাবে আমরা দেখিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, দেখো এরপরে আমাদের আরেকটা রয়েছে, বলেছে উত্তোলন করা হয়েছে। এখন যদি কোনো কিছু উত্তোলন করা হয়, কি বললাম, তাহলে সেই উত্তোলনের টাকাটা বাদ দিতে হয়। তাহলে উত্তোলনের টাকার পরিমাণটা কত ছিল 5,000। এটাও আমি বিয়োগ আকারে লিখলাম। এখন আমরা যে কাজটা করব, এই দুইটা আমরা প্রথম যোগ করব, 65,000 হবে, আর এই দুইটা থেকে আমরা এই দুইটা বাদ দিব 15,000। তার মানে আমাদের অ্যাকচুয়াল উত্তর হচ্ছে কত 50,000 টাকা। তার মানে খ নাম্বারটা আমার এখানে উত্তর। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এরপরে চলে আসলাম 14 নম্বর জায়গায়। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, তোমাদের পড়তে হবে। বলা আছে জাহিদ, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। প্রারম্ভিক মানে কি, তোমাদের কিন্তু আমি আগেও বলেছি যে বছরের শুরুতে যে তারিখটা থাকে সেখানকার। আমরা একটু খেয়াল করি, এখানে বছরের শুরুর তারিখটা কত দেওয়া রয়েছে, এখানে নগদ নিয়েছে এই টাকা, আর এই টাকা প্রাইস বন্ড নিয়ে আসছে। আর এটা তো ঋণ, ঋণ তো কখনো আমাদের এইভাবে আসবে না, ঠিক আছে। তাহলে দেখো এই যে নগদ টাকা আর এই যে প্রাইস বন্ড নিয়ে আসছে, তাহলে এই যে নগদ টাকার প্রাইস বন্ড নিয়ে আসছে, এই দুইটা মিলে আমাদের অ্যাডজাস্ট করব। তো নগদ টাকার প্রাইস বন্ড মিলে কত হবে 2,20,000 টাকা হবে, ঠিক আছে। অর্থাৎ আরো যদি সুন্দর হয় তোমাকে বলি, যেটা দ্বারা মালিক কর্তৃক যে সম্পদ দ্বারা আমরা সুবিধা গ্রহণ করতে পারবো, সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। এবার দেখো সর্বশেষ 15 নম্বর বলা হয়েছে উপযুক্ত 5,000 টাকার লেনদেনের ফলে হিসাব সমীকরণের কি হবে, মানে কি প্রভাব পড়বে। তো এখানে যদি লক্ষ্য করি 1 আর 3 হবে। কেন বলা হয়েছে, এ উপাদান হ্রাস পাবে আর ই উপাদান হ্রাস পাবে। তাহলে 5,000 টাকা হিসাবটা কি একটু খেয়াল করি। বলা হয়েছে যে কর্মচারীকে আমি কি করতেছি, বেতন দিচ্ছি। তাহলে কর্মচারীকে যখন আমি বেতন দিচ্ছি, তখন বেতন হিসাবে আমার ডেবিট, আর বেতনটাকে আমরা কি হিসেবে বলি, খরচ বলি। কি হিসেবে বলি, খরচ বলি। আর অন্যদিকে নগদ হিসাব ক্রেডিট। তাহলে বেতন হচ্ছে আমাদের, বেতনটাকে আমরা খরচ বলি মানে ব্যয়, আর ব্যয় হলে আমাদের মালিকানা সত্ত্ব অনার্স ইকুইটি হ্রাস পায়, এটা কিন্তু আমরা একটু আগে বললাম। আর নগদ টাকা তো আমরা অলরেডি চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই মানে অ্যাসেটস, এটা আমাদের হ্রাস পাবে, এটা আমরা জেনে গেলাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের যে টিক চিহ্নগুলো ছিল, বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল, সেগুলো উত্তর। এবার চলো আমরা একটা একটা করে এই অধ্যায়ে যে 3টা অঙ্ক রয়েছে, 3টা অঙ্ক সামনে আমরা দেখে আসি এবং বুঝে আসি। তো সবাই লক্ষ্য করো, এবার আমরা দেখো এখানে আমাদের 3টা অঙ্ক দেওয়া রয়েছে। এটা হলো 1 নম্বর অঙ্ক, এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। তো এই 3টা অঙ্ক আমরা চলো পর্যায়ক্রমে একটা একটা করে দেখে নিই এবং তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই সুন্দরভাবে। তো ফার্স্টে দেখো আসে এখানে আমাদের যে যে লেনদেনগুলো ছিল সেগুলো আমাদের এখানে দেওয়া হয়েছে। এবার এখান থেকে ক নম্বরে আমাকে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণটা নির্ণয় করো বা উত্তোলনের পরিমাণটা বের করো। তাহলে এখন একটু খেয়াল করি এখানে উত্তোলনের পরিমাণটা কোনটা কোনটা, ঠিক আছে। প্রথম দেখো মূলধন, তারপরে বন্ধক ঋণ, অগ্রিম ভাড়া, আয়কর, বকেয়া বেতন, জীবন বীমা প্রিমিয়াম, প্রদেয় বিল, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, অনাদায়ী সুদ, যন্ত্রপাতি, ব্যাংক, নগদান হিসাব। আর এখানে কমিশন প্রাপ্তি, সুনাম, অনুপার্জিত উপভোগ, তারপরে অতিরিক্ত উত্তোলন, বকেয়া মনিহারি। এবার একটু খেয়াল করি, তোমরা হয়তো খেয়াল করছো, লক্ষ্য করছো, মাথার মধ্যে অলরেডি ঘোরানো শুরু করছে যে এখানে উত্তোলন বলে তো কোনো কিছু দেওয়া নেই, যে মালিক বাসা থেকে এরকম পণ্য নিয়ে গেল বা নগদ টাকা নিয়ে গেল, এরকম কোনো কিছু নাই। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তোলন কোনটা হবে? তো আমি তোমাদেরকে বলতেছি, একটু খেয়াল করো। দেখো এক্ষেত্রে আমাদের উত্তোলন হবে আয়কর, আর এ পাশে হবে জীবন বীমা প্রিমিয়াম। এখন প্রশ্ন হলো কেন এটা আমাদের আয়কর, অর্থাৎ এই আয়করটা কেন আমাদের উত্তোলন হিসেবে চিহ্নিত করছি, আর জীবন বীমা প্রিমিয়ামটাও কেন বা উত্তোলন হিসেবে চিহ্নিত করছি। তো আমি তোমাদেরকে বলে দিই, একটু খেয়াল করো। আয়করটা কি? দেখো আয়কর হচ্ছে একটা মালিক যে টাকা ইনকাম করে। মনে করো একটা মালিক 100 টাকা ইনকাম করে,
তাহলে এখানে হয়তো একটা পার্সেন্টেজ থাকে যে আয়কর আমাকে 1% দিতে হবে বা 2% দিতে হবে বা 3% দিতে হবে, একটা ট্যাক্স থাকে। ঠিক আছে, এখন এই যে 100 টাকা আমি ইনকাম করলাম, এটার উপরে যদি আমি 10% কথা বলি, তার মানে কত আসে? 10 টাকা। তাহলে এই 10 টাকা তো আমাকে সরকারকে দিতে হবে। ঠিক আছে, সরকারকে দিতে হবে। এখন এই টাকাটা কখনো মালিক ব্যক্তিগতভাবে দেয় না। ঠিক আছে, সে ব্যবসায়ী থেকে এই টাকাটা কি করে? অপসারণ করে, অর্থাৎ ব্যবসায়ী থেকে টাকাটা নিয়ে যায়, নিয়ে সেটা পরিশোধ করে। এই জন্যই মূলত এই আয়করকে উত্তোলন হিসেবে ধরা হয়। কারণ কি? কারণ সরাসরি এই ব্যবসায়ী থেকে টাকা নিয়ে এই আয়করটা পরিশোধ করা হয়। আর আয়করটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত, এটা কিন্তু ব্যবসায়ের সাথে কোনো সম্পর্কযুক্ত নাই। কারণ মালিক কত ইনকাম করছে সেটা মালিকের ব্যাপার, এবং সেটা সেখান থেকে সে কত টাকা কর দিবে বা আয়কর দিবে সেটা তার ব্যাপার। আর সেই টাকাটা নিচ্ছে কিভাবে? ব্যবসায়ী থেকে। আশা করি তোমাদের এই আয়কর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার আসি জীবন বীমা প্রিমিয়াম, এটা কিভাবে উত্তোলনের ভিতরে আসলো একটু খেয়াল করি। আমরা জীবন বীমা প্রিমিয়ামকে সাধারণত ডিরেক্টলি কখনো উত্তোলন বলতে পারি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটাকে আমরা উত্তোলন বলতে পারি। এখন কথা হলো কিভাবে, একটু খেয়াল করি। মনে করো তুমি একটা বীমা করছো, তুমি কোম্পানির মালিক, তুমি হলো এ কোম্পানির মালিক। এখন তুমি একটা বীমা করছো, বীমাতে বলা হয়েছে যে প্রতি মাসে আমাকে 100 টাকা করে জমা করতে হবে বীমা প্রতিষ্ঠানে। এখন তুমি সরাসরি নিজে না দিয়ে এই ব্যবসায়, তোমার ব্যবসাতে প্রতি মাসে 100 টাকা করে চলে যাচ্ছে ওই যে তোমার বীমা করা হয়েছে সেখানে। তাহলে দেখো এটাও কিন্তু ঠিক একইভাবে আয়করের মতো, যে মালিকের ব্যক্তিগত যে খরচটা সেটা ব্যবসায় কর্তৃপক্ষ বা ব্যবসায় প্রতিষ্ঠান মিটাচ্ছে। তার মানে কি? এটা হচ্ছে এক ধরনের উত্তোলন। ঠিক আছে, তো আশা করি এই যে দুইটা টপিকস আমি তোমাকে বললাম, এই টপিকসে কোনো রকম সমস্যা হবে না বা হয়নি। ঠিক আছে, তাহলে টাকার পরিমাণটা একটু খেয়াল করি। টাকার পরিমাণটা আমাদের কত হচ্ছে? তো দেখো এখানে আমি বসাইছি যে আয়কর আর জীবন বীমা প্রিমিয়াম 15,000, 5,000, 20,000। তাহলে মোট উত্তোলনের পরিমাণ কত? 20,000। ওকে, আচ্ছা। এবার দেখো বলা হয়েছে শাইন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে এই যে এখানে আমাদের এতগুলো লেনদেন রয়েছে, এর ভিতরে শাইন এন্টারপ্রাইজের সম্পদ কোনগুলা সেগুলো আমাকে বের করে দেখাতে হবে। তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আয়কর আর এই যে জীবন বীমা প্রিমিয়াম এটা হচ্ছে উত্তোলন। তাহলে এটা আমাদের কোনোভাবে কিন্তু এর ভিতরে আসবে না। ঠিক আছে, তাহলে কোনগুলো আসবে একটু খেয়াল করি। আমরা তাহলে একটু দেখে নিই যে কোনগুলো সম্পদ। ঠিক আছে, দেখো এখানে প্রথম দিয়েছি অগ্রিম ভাড়া, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, আদায় সুদ, যন্ত্রপাতি, ব্যাংক হিসাব, নগদ হিসাব, সুনাম। এখন প্রশ্ন হলো স্যার এতগুলোর মধ্যে আপনি এগুলো বেছে নিলেন কেন? চলো কারণ সহ দেখে নিই। দেখো অগ্রিম ভাড়া হচ্ছে কি সম্পদ। মনে করো তোমার প্রতিষ্ঠানটা যেখানে রয়েছে তার একটা ভাড়া দেওয়া লাগে। ঠিক আছে, সেই ভাড়া তুমি অগ্রিম দিয়ে দিয়েছো, তার মানে কি আমাকে পরবর্তীতে দেওয়া লাগতেছে না, তার মানে এটা তোমার একটা সম্পদ। এরপরে আসি এই যে আসবাবপত্র। আসবাবপত্র তো সম্পদ, আমরা সবাই জানি, শুরু থেকেই প্রাপ্য হিসাবের কথা আমরা জানি। আর এরপরে আসে দেখো অনাদায়ী যে সুদটা, একটু খেয়াল করি। অনাদায়ী সুদ, মনে করো তুমি কোনো ব্যক্তির কাছে 100 টাকা দিয়েছো এবং সে ব্যক্তি তোমাকে প্রতি মাসে 2 টাকা করে সুদ দেয়। তাহলে এই টাকাটা তুমি পাবা কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু সুদটা তুমি পাচ্ছ, দিচ্ছে তোমাকে সুদ প্রতি মাসে 2 টাকা করে দিয়ে দিচ্ছে। তাহলে এই যে টাকাটা তোমাকে দিচ্ছে এটা তোমার প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্টস অর্থাৎ নগদ হিসাবে জমা হচ্ছে, যার কারণে এটাকে আমি কি বলতে পারি? অনাদায়ী সুদটাকে আমরা সম্পদ হিসেবে বিবেচনা করতে পারি। এবার যন্ত্রপাতি আমাদের সম্পদ, ব্যাংক হিসাব সম্পদ, নগদ হিসাব সম্পদ, এগুলো আমরা সবাই জানি। এখানে দেখো এক্সট্রা যেটা হচ্ছে সেটা সুনাম। সুনামটা কিভাবে সম্পদ হয় একটু খেয়াল করি। এখানে সুনামটা কোথায় লেখা রয়েছে খেয়াল করি, এই যে সুনাম। এখন সুনামটা কিভাবে সম্পদ হয়? মনে করো তোমার একটা প্রতিষ্ঠান রয়েছে, আমার চ্যানেলের কথাই বল, মনে করো MMIC টেক। এখন এই MMIC টেক যে প্রতিষ্ঠান, তোমরা সবাই কমার্সের জন্য MMIC টেকটাকে খুব ভালোভাবে চিনো, আর ম্যাথসের জন্য খুব ভালোভাবে চিনো, কম বেশি সবাই চিনো। এখন এই যে তোমরা জানো যে MMIC টেক চ্যানেল থেকে কমার্সের ভিডিওগুলো প্রদান করা হয়, বিশেষ করে অ্যাকাউন্টিং যেটা রয়েছে। তাহলে তোমাদের কিন্তু একটা আস্থা অর্জন হয়ে গেছে, একটা সুনাম কিন্তু আমি তোমাদের মাধ্যমে অর্জন করে ফেলছি যে আমার প্রতিষ্ঠানে যদি আমি যখনই এই ক্লাসগুলো দিব তখনই তোমরা এটা কি করবা? গ্রহণ করবা। ঠিক আছে, তাই এই হলো একটা সুনাম। তাহলে এই যে সুনাম, আবার ভালো ক্লাস করানো, এটাও একটা সুনাম রয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের সম্পদ। কারণ কি? কারণ এই সুনামের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের আয় বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং ব্যয় হ্রাস পায়। এবার দেখো
তাহলে এখানে যেগুলো রয়েছে সে টাকাগুলো জাস্ট আমি এখানে কি করছি বসাই দিয়েছি, তোমরা একটু দেখে নাও একবারে। আর এইগুলো মোট টোটাল করা হয়েছে, টোটাল করে কথা হয়েছে 3,95,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এই যে এতক্ষণের সম্পদগুলো ইন্ডিকেট করলাম। এবার আমাকে বলা হয়েছে দায়, কিসের পরিমাণের কথা বলা হয়েছে? দায়। এবার দেখো আমরা যদি কখনো ঋণ নেই তাহলে সেটা আমাদের দায়, যেমন বন্ধকি ঋণ। এবার দেখো আমি কাউকে বেতন দিচ্ছি, খেয়াল করো আমার প্রতিষ্ঠানে কিছু কর্মচারী রয়েছে, আমি তাকে বেতন দেই কিন্তু এই মাসে বেতন দিতে পারি নাই, তো সেটা হচ্ছে বকেয়া বেতন। তো বকেয়া বেতন দায়ী। প্রদেয় বিল রয়েছে, প্রদেয় হিসাব রয়েছে, ঠিক আছে। তো এই টাইপের যেগুলো রয়েছে সেগুলো দায়ী। এরপর আবার দেখো অগ্রিম প্রাপ্ত কমিশন আমি গ্রহণ করছি, অনুপার্জিত উপভাড়া গ্রহণ করছি, এই যে জমাতিত্র উত্তোলন করছি, ঠিক আছে, বকেয়া মনিহারি এগুলো। ওকে, তাহলে দেখো আমি একবারে একটা করে দেখা দিচ্ছি, বন্ধকি ঋণ, বকেয়া বেতন, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, দুইটা আমি এখানে দিয়েছি, টাকাটাও বসিয়ে দিয়েছি। সবগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করবা। এবার দেখো এই অগ্রিম প্রাপ্ত কমিশন, এটা একটু খেয়াল করি। মনে করো তোমার সাথে আমি ডিল করলাম যে আমার MMIC টেক চ্যানেলের সম্প্রচার করবা, বিজ্ঞাপন দিয়ে দিবা, এর জন্য তোমাকে আমি 100 টাকা প্রদান করব, হ্যাঁ, প্রতি মাসে। এখন তুমি আমাকে বললে স্যার ঠিক আছে আপনি আমাকে 100 টাকা করে দিয়েন, তবে আমাকে একটা কাজ করেন, সেটা হচ্ছে অগ্রিম কিছু টাকা আমাকে দিয়ে দেন। অগ্রিম বলতে কি, যে এই মাসে তো 100 টাকা দিচ্ছেন, সামনের মাসের জন্য আমাকে 100 টাকা দিয়ে দেন। তাহলে যখনই তুমি আমার কাছে 100 টাকা নিচ্ছ তখন কিন্তু তোমার কাছে আমি এই 100 টাকা পাই, তুমি কিন্তু আমার কাজটা এখনো করে দেওনি, সুতরাং তুমি আমার কাছে এখন দায়বদ্ধ রয়েছে, সুতরাং এটা তোমার কাছে দায়। তাই বলা হয়েছে যদি আমি যে কমিশন সেটা আগাম গ্রহণ করি, অগ্রিম গ্রহণ করি, তাহলে সেটা আমার দায়ে হিসেবে লিপিবদ্ধ করা হবে। এবার দেখো অনুপার্জিত উপভাড়া, একই কথা। মনে করো তোমার একটা বাড়ি রয়েছে, সেখানে বিভিন্ন ফ্ল্যাট ভাড়া দেওয়া রয়েছে। এখন তুমি জানুয়ারি মাসের ভাড়াটা কালেক্ট করছো, ঠিক আছে। এবার জানুয়ারি মাসে পরে ফেব্রুয়ারি, এটাও তুমি মনে করো আগে থেকে অগ্রিম গ্রহণ করে নিয়েছো, তাহলে এটাও কিন্তু এখনো তারা সেই মানে মাসটা কিন্তু তারা সেখানে থাকে নাই, বা তারা তাদের সুযোগ সুবিধা ভোগ করে নাই, কিন্তু তার আগে তুমি টাকাটা তুমি নিয়ে নিয়েছো, তাহলে এটা হলো একটা দায়। এখানে বলা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। মনে করো ব্যাংকে তোমার 100 টাকা জমা করা রয়েছে, এখন তুমি যদি ব্যাংক থেকে 150 টাকা উত্তোলন করো, তাহলে এই যে 50 টাকায় বেশি উত্তোলন করছে এটা তোমার দায় হয়ে যাবে, ঠিক আছে, কারণ ব্যাংকে তোমাকে দিতে হবে টাকাটা। এবার বকেয়া মনিহারি, মনিহারি হলো সাধারণত সম্পদ, এটা যদি বকেয়া পড়ে যায় তাহলে সেটা আমার কি হয়ে যাবে, দায় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি এটা যে সমস্যা ছিল সেগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা প্রশ্ন নম্বর 2 চলে আসলাম। এখানে আমাকে বলা হয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো এই প্রারম্ভিক মূলধন নির্ণয় করার ক্ষেত্রে তোমাদেরকে আমি ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে মনে রাখবা প্রারম্ভিক মূলধনটা হচ্ছে বছরের শুরুর তারিখটা হয়, এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে যে মূলধনগুলো বা যে জিনিসগুলো দিয়ে ব্যবসায় সুযোগ অর্থাৎ ব্যবসার সুবিধা গ্রহণ করে সেগুলোকে আমরা বলতে পারি প্রারম্ভিক মূলধন, ঠিক আছে। যদি ঋণ নিয়ে আসা হয় সেটা কিন্তু প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না, যদি শুরুতে নিয়ে আসা হয় সেক্ষেত্রেও হবে না, শেষে নিয়ে আসা হয় সেক্ষেত্রেও হবে না। কারণ কি, কারণ ঋণ দিয়ে কিন্তু ব্যবসায়ের কোনো সুযোগ বা সুবিধা লাভ করতেছে না, ঠিক আছে। এবার তাহলে খেয়াল করি, এখানে দেখো 1 তারিখে এখানে নগদ টাকার পরিমাণ দেওয়া রয়েছে। আর আরেকটা কথা বলা হয়েছে যে প্রতিটা 75,000 টাকা করে 2টি ফটোকপি মেশিন নিয়ে আসছে, মানে আমার ব্যবসাটা ফটোকপি মেশিনের ফটোকপি করার, তো আমি 2টা ফটোকপি মেশিন নিয়ে আসছি। তো এটার টাকাটা আমাকে বের করতে হবে, নগদ টাকাটা সরাসরি বসে দিলাম। এরপরে অফিস সরঞ্জাম হিসেবে লিখছি, কারণ কি, কারণ এটা অফিসের কাজে আমার লাগবে, ঠিক আছে। বা ফটোকপি মেশিন লিখতে পারো, লিখে আমি 2টার দাম বের করছি, বের করে টোটাল করছি কত, 3,20,000 টাকা। এবার দেখো খ নম্বরে বলা হয়েছে 1-3-7-15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবে শ্রেণী দেখো। অর্থাৎ এই যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ এবং 15 তারিখ এই যে লেনদেনগুলো রয়েছে, এখানে কোন কোন হিসাব রয়েছে, মানে এই লেনদেনগুলো কোন কোন হিসাবের মধ্যে পড়ে সেগুলো তোমাকে দেখাতে হবে। তো প্রথম আমরা একটু এগুলোর হিসাব করে নিব। তো দেখো এটা যেহেতু আমরা নগদ টাকা নিয়ে আসছি তাহলে এটাকে নগদ হিসাব, এটা যেহেতু আমরা ফটোকপি মেশিন হিসেবে নিয়ে আসছি এটাকে আমরা অফিস সরঞ্জাম হিসাব বলতে পারি, আর এই দুইটার পরিপ্রেক্ষিতে দুইটার বিপরীতে আমরা মূলধন হিসাব বলতে পারি। তাই দেখো এখানে নগদ হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, মূলধন হিসাব। আমাদের এখানে নগদ হিসাবটা কিসের মধ্যে পড়ে, সম্পদের মধ্যে পড়ে, অফিস সরঞ্জাম সম্পদের মধ্যে পড়ে, আর মূলধন হিসাবটা আমাদের মালিকানার স্বত্বের মধ্যে পড়ে। এবার দেখো 3 নম্বরে খেয়াল করি, বলা হয়েছে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হয়েছে। তাহলে ব্যাংকে যে তোমার জমা দিয়েছি, ব্যাংক হিসাব আমার ডেবিট হচ্ছে, আর নগদ হিসাব আমার কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। তাহলে ব্যাংক হিসাব আমার ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাবটা সম্পদ, নগদ হিসাবটা আমার সম্পদ। এবার আসে 7 তারিখে ফটোকপি ও কম্পোজের জন্য কাগজ ক্রয় করছি, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব
ক্রেডিট। তাহলে ক্রয় হিসাবটা আমার ব্যয়ের ভিতরে পড়ে আর নগদ হিসাবটা আমার সম্পদের ভিতরে পড়ে। এবার আসে সর্বশেষ 15 নম্বর। দেখো বলা আছে দোকানের পরিস্থিতির জন্য এলাকায় 2000 টাকা ব্যয়ে একটা প্রচারণা বা বিজ্ঞাপন দিয়েছে। তাহলে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট বা প্রচারণা হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। তো বিজ্ঞাপনটা আমার ব্যয়ের ভিতরে পড়ে আর নগদ হিসাবটা আমার সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত। আশা করি এটা কোনো রকম সমস্যা হয়নি। ঠিক আছে, এবার খেয়াল করো আমাদের গ নম্বরটা খেয়াল করি। বলা হয়েছে 4, 8, 24, 30 তারিখের লেনদেন গুলো দিয়ে আমাকে ডেবিট আর ক্রেডিট নির্ণয় করতে হবে। এখানে কিন্তু শ্রেণী চাইনি, কি বলতেছে ডেবিট আর ক্রেডিট। তো 4 দাগটা খেয়াল করি। বলা হয়েছে দোকানে বৈদ্যুতিক মিটার লাগানো খরচ হয়েছে। দোকানে আমি একটা মিটার লাগাইছি, সেই বাবদ আমার কি হয়েছে একটা খরচ হয়েছে। তাহলে এই যে মিটার লাগানোকে আমরা বলা হয় সংস্থাপন ব্যয় বলতে পারি বা বৈদ্যুতিক মিটার সংস্থাপন ব্যয় বলতে পারি, যেটা খুশি সেটা বলতে পারি। তাই দেখো এখানে দেওয়া হয়েছে বৈদ্যুতিক মিটার সংস্থাপন ব্যয় হিসাব বা শুধুমাত্র সংস্থাপন ব্যয় হিসাব দিয়ে যদি ব্র্যাকেটে বৈদ্যুতিক মিটার লিখে দাও সেটাও হবে। আর এর পরিপ্রেক্ষিতে আমি কি করতেছি, নগদ টাকা প্রদান করছি। ঠিক আছে, এবার আমাকে ডেবিট আর ক্রেডিট নির্ণয় করতে হবে। তাই এটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে ডেবিট, পরটা হচ্ছে আমার ক্রেডিট। টাকার পরিমাণটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার 8 নম্বরে আসি। দেখো বলা হয়েছে একটি ফ্যান ক্রয় করছি। তাহলে এখন খেয়াল করো আমি যখন একটা ফ্যান ক্রয় করতেছি, এই ফ্যানটা আমি কি কাজে ব্যবহার করতেছি, অফিসের কাজে ব্যবহার করতেছি। আর যখন এই অফিসের কাজে ব্যবহার করছি তখন সেটার নাম কি হয়েছে, অফিস সরঞ্জাম হিসাব। তাই দেখো দিয়েছি একটি ফ্যান ক্রয় করছি, সেটা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। কত টাকা, 3000 টাকা। এবার একটু খেয়াল করি এখানে আমাকে বলা হয়েছে কি যেটা অবশ্যই বাকিতে। এটা কিসে ক্রয় করছি, বাকিতে। যেহেতু বাকিতে ক্রয় করছি সেহেতু আমাদের কি হিসাব হবে সেটা কিন্তু আমরা অবশ্যই জানি। ক্রয়ের সাথে কিসের সম্পর্ক, তো প্রদেয় হিসাবের সম্পর্ক বা দেনাদার পাওনাদার হিসাবের সম্পর্ক। তাই দেখো দিয়েছি প্রদেয় হিসাব। এই যে সর্বকারী হিসাব এটা তোমরা কখনোই দিবা না, আমি এটা মুছে দিচ্ছি। এটা তোমরা কখনোই দিবা না, তোমরা দিবা সর্বদা প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। ঠিক আছে, ওকে। এটা ক্রেডিট, টাকার পরিমাণটা এখানে বসিয়ে দিবা। এরপর দেখো 24-এ চলে আসি। 24-এ বলা হয়েছে একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদ পেল 8000 টাকা। মানে মনে করো আমি একটা স্কুলের কাজ করেছিলাম যে তাদের প্রশ্ন ফটোকপি করে দিতে হবে, তো সেই পরিপ্রেক্ষিতে আমি কিছু টাকা পেয়েছি। যেহেতু টাকা আসছে তার মানে কি আমার এটা নগদ হিসাব। তাহলে নগদ হিসাব আমার ডেবিট, টাকার পরিমাণটা বসে দেবো 8000। এইবার কথা হলো স্যার এখানে সেবাই কেন হলো। দেখো তুমি হচ্ছে তোমার প্রতিষ্ঠান থেকে তাকে ফটোকপি করে দিয়ে দিয়েছো, ওটার মাধ্যমে তুমি কি ইনকাম করছো না। এটা যেহেতু ইনকাম করছো তাহলে আমাকে কি করতে হবে, এখানে সেবা আয় কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তাই এটা ক্রেডিট, টাকার পরিমাণটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার 30 নাম্বারটা খেয়াল করি। সর্বশেষ দোকান ভাড়া বাবদ 5000 টাকা চেক প্রদান করছি। আমি দোকান ভাড়া প্রদান করছি কিন্তু সেখানে কি দিয়েছি, নগদ না দিয়ে চেকে প্রদান করছি। তাহলে ভাড়া হিসাব আমাদের ডেবিট হবে, আর যেহেতু চেক দিয়েছি তার মানে ব্যাংক হিসাবে আমাদের ক্রেডিট হবে। টাকার পরিমাণটা এটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্ন সেটা খুব সুন্দরভাবে উত্তর দিতে পেরেছো এবং তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসি। দেখো 3 নম্বর যে প্রশ্ন এটা আমরা খেয়াল করি। বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে ব্যয়ের পরিমাণটা আমাকে বের করতে হবে। তাহলে ব্যয় কোনগুলো, আমরা যদি ক্রয় করি বা খরচ করি সেক্ষেত্রে আমাদের কি হয়, ব্যয় হয়। তাহলে খেয়াল করি ক্রয় করি লেখাটা কোথায় আছে। দেখো মার্চ 2-এ আমাদের সিমেন্ট ক্রয় করি একটা কথা লেখা আছে। এরপর দেখো ওর পরে 6-এ আমাদের লেখা আছে রড সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয়। এখন খেয়াল করে এখানে তোমাকে এটা বুঝতে হবে আগে আমরা ব্যয় বলবো কোনগুলোকে, যেগুলো আমাদের পণ্য হিসেবে ক্রয় করা হবে। একটু খেয়াল করি এখানে বলা হয়েছে রড ও সিমেন্ট পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান। তার মানে এখানে রড এবং সিমেন্ট এটা হচ্ছে এদের পণ্য। ঠিক আছে, এখন এই রড সিমেন্ট যখন ক্রয় করবে তখন আমরা শুধুমাত্র সেটাকে ব্যয় হিসেবে ধরবো, আর এর সাথে যা যা ক্রয় করবে সেটাকে কখনোই আমরা ব্যয় হিসেবে ধরবো না। যেমন মনে করো ওই প্রতিষ্ঠানে আমার একটা ফ্যান লাগতে পারে, তাহলে এটাকে কখনোই আমরা ব্যয় হিসেবে ধরতে পারবো না। আবার এই প্রতিষ্ঠানে আমরা স্টাপলার লাগতে পারে, তাহলে এটাকে কখনো আমরা ব্যয় হিসেবে ধরতে পারবো না। আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে আগে আমাকে দেখতে হবে প্রতিষ্ঠানটা কি সম্পর্কিত। প্রতিষ্ঠানটা হচ্ছে রড এবং সিমেন্ট, এই দুইটা জিনিসের ব্যবসা। তাহলে এই রড এবং সিমেন্ট হচ্ছে আমাদের পণ্য। তাহলে আমরা 2 তারিখে রড সিমেন্ট বা সিমেন্ট ক্রয় করছি, যার কারণে ওটাকে আমরা ক্রয় হিসাব বলছি। কিন্তু 6 তারিখেরটা আমরা কিন্তু এটা বলতেছি না, কারণ কি এখানে রড এবং সিমেন্ট কিন্তু কোনোটা ক্রয় করি নাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি, ব্যাংক হতে উত্তোলন, রেজার্ভ ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় করছি। তারপরে এত টন ট্রাক বা ভাড়া প্রদান করছি, ভালোভাবে বুঝো যে ট্রাক ভাড়া প্রদান করছি। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু বলা হয়েছে ব্যয় হিসাবের, আগে বলতে ব্যয় না কিন্তু ব্যয় হিসাবের, অর্থাৎ আমাদের যদি
যেখানে ক্রয়টা আসবে, ক্রয় হিসাবটা আসবে, এই ক্রয় হিসাবটাকে আমরা কি বলতে পারি? ব্যয় হিসাবটা বলতে পারি। এখন এই ক্রয় হিসাব কোনগুলোর ক্ষেত্রে আসে? যেগুলো আমরা পণ্য হিসেবে ক্রয় করি। তো এবার দেখো এরপরে 20 নাম্বারটা খেয়াল করি, বলা হয়েছে 100 টন ভরা আনার জন্য ট্রাক ভাড়া প্রদান। ঠিক আছে, এইবার দেখো এখানে বুঝতে হবে, তোমার এখানে রড আনতেছি, এই রডটা কি আমাদের কিন্তু পণ্য, রডটা কি আমাদের পণ্য। তো এই পণ্যের জন্য আমি ট্রাক ভাড়া প্রদান করছি, তার মানে এটা কিন্তু অবশ্যই আমাদের কি হবে? ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে এগুলো কোনোভাবেই হবে না। কেন হবে না সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ফেরত দেওয়া হয়েছে, আর এই যে রড এবং সিমেন্ট আনা নেওয়ার জন্য একটা মোটর ভ্যান ক্রয় করছি, আর এই মোটর ভ্যানটা আমাদের অফিস সরঞ্জাম অথবা যন্ত্রপাতি যে কোনো একটা সেক্টরে আমাকে বসাতে হবে, সুতরাং এর ভিতরে আমরা কোনোভাবে ইনক্লুড করতে পারতেছি না। ঠিক আছে, তাহলে এখানে ব্যয়ের পরিমাণটা আমরা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। প্রথমে 2রা মার্চ 4 লাখ টাকা। এরপরে ওই যে রড সিমেন্টটা আনার জন্য বা রড আনার জন্য আমরা যে ভাড়াটা প্রদান করছি সেটা, তার মানে সব মিলাই কত হলো? আমার 4,25,000 টাকা। আশা করি আমাদের ক নম্বরে যে সমস্যা ছিল, যে কনফিউশনটা ছিল, সেটা দূর হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক করার সময় আগে আমাকে দেখে নিতে হবে যে অঙ্কটা কি রিলেটেড, কোন সম্পর্কিত। আগেটা যেমন আমরা ফটোকপি মেশিন নিয়ে করছি, এটা কিন্তু ফটোকপি মেশিন না, এটা কিন্তু রড এবং সিমেন্ট, এই দুইটা নিয়ে। ঠিক আছে, এবার দেখো বলা হয়েছে খ নম্বরে মার্চ 2 থেকে 15 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো রয়েছে সেটা শ্রেণী দেখাতে হবে, তার ডেবিটর হবে এখানে, সরি ডেবিটর হবে এখানে, ডেবিটর এবং ক্রেডিটর দেখাতে হবে কারণ সহ। ঠিক আছে, তো এখন দেখি তাহলে 2 তারিখ থেকে 15 তারিখ, তার মানে এখান থেকে এই যে এই পর্যন্ত 1টা 2টা 3টা 4টা লেনদেন। তো এখন খেয়াল করি প্রথম যেটা রয়েছে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। 2রা মার্চ ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে এখন প্রথম আসি, আমাকে বলা শ্রেণী, ক্রয় হিসাব ব্যয়ের ভিতরে পড়ে, নগদ হিসাব সম্পদের ভিতরে পড়ে, আর এটাকে ডেটর বলা হয় বা ডেবিটর বলা হয়, তোমরা যেভাবে খুশি সেভাবে দিতে পারো। এটাকে ক্রেডিটর বলা হয়, টাকার পরিমাণটা একই রকম। এবার সে পর্যায়ে রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় করছি। দেখো এটাকে আমরা অফিস সরঞ্জাম বলি, কেন? কারণ আমাদের ওটা পরিমাপ করতে হবে। তাহলে অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট, নগদ হিসেবে আমাদের ক্রেডিট। অফিস সরঞ্জাম সম্পদ, নগদ হিসেবে আমাদের সম্পদ, উপরটা ডেটর, নিচেটা ক্রেডিটর, টাকার পরিমাণটা 40,000। এরপর আসে দেখো পূর্বের যে পাওনা ছিল তার পরিবর্তে আমরা চেক পাইছি, তাহলে যেহেতু চেক পাচ্ছি তাহলে কিন্তু এই টাকাটা কি নগদে গ্রহণ করতেছি আমরা? কখনোই না, ব্যাংকে গ্রহণ করতেছি। তাহলে ব্যাংক হিসেবে আমাদের ডেবিট, সম্পদ 2 লাখ টাকা। এরপরে আসি আমরা যার কাছে টাকা পেতাম তাকে আমরা কি বলে? দেনাদার বলি। তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবে আমাদের ক্রেডিট বা ক্রেডিটর, টাকার পরিমাণটা এখানে বসে দিলাম। আর ব্যাংক এবং প্রাপ্য হিসাব দুইটা আমাদের সম্পদ। এবার আসে সর্বশেষ, দেখো বলা হয়েছে ব্যাংক হতে আমি উত্তোলন করছি। ভালোভাবে খেয়াল করো, আমার ব্যবসায় প্রতিষ্ঠানের একটা ব্যাংক আছে, সেখান থেকে আমি কি করছি? উত্তোলন করছি। আমার প্রয়োজনে আমি উত্তোলন করছি বা আমার ব্যবসার প্রয়োজনে আমি উত্তোলন করছি। এটা সবসময় ব্যবসার প্রয়োজনে উত্তোলন হবে। এখন ব্যবসার প্রয়োজনে যদি উত্তোলন করা হয় সেটাকে আমাদের নগদান হিসাব বলা হয়। নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান এবং ব্যাংক দুইটাই আমাদের সম্পদ, উপরটা ডেটর, নিচটা ক্রেডিটর, টাকা পরিমাণটা 2 লাখ টাকা। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি খ নম্বরটা কোনো রকম সমস্যা ছাড়াই তোমরা সমাধান করতে পেরেছো। এবার আসি গ নম্বরে মার্চ 18 থেকে 28 এই যে লেনদেনগুলো রয়েছে এগুলো কারণ সহ ডেটর এবং ক্রেডিটর আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 18 থেকে এই যে 18 থেকে এই যে 28 পর্যন্ত এখানে আমাদের 4টা। তাহলে কারণ সহ স্টকটা আমরা দেখে নিই। এই যে প্রথম তারিখ, তারপরে পক্ষসমূহ, টাকা, আর সর্বশেষ কি কারণ। ঠিক আছে, এবার আসি দেখুন তাহলে প্রথম যেটা আছে রেজা ট্রেডার্স এর নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় করছে। তাহলে বিক্রয় করলে কি হয়? বিক্রয় করলে আমাদের আয় হয়, যে নগদ হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু একটু খেয়াল করো, আমাদের এখানে বলা হয়েছে কি রেজা ট্রেডার্স, আর আমরা জানি যদি কোনো প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে তাহলে সেটা বাকিতে হয়ে যায়। কিসে হয়ে যায়? বাকিতে। তার মানে এটা আমাকে বাকিতে হয়েছে, তাহলে আমরা এখানে নগদে পাচ্ছি না। তাহলে আমরা প্রাপ্য হিসাব ব্র্যাকেটে লিখবো রেজা ট্রেডার্স। এই যে খেয়াল করো, প্রাপ্য হিসাব ব্র্যাকেটে রেজা ট্রেডার্স আর আমাদের বিক্রয় হিসাব। এবার দেখো প্রথমটা হচ্ছে ডেটর বা ক্রেডিটর, প্রথমটা ডেটর, নিচটা ক্রেডিটর। এটা কিন্তু আমরা সবাই জানি, এটা আমি আর বললাম না। টাকার পরিমাণটা একই। এবার আসি, যখন আমাদের প্রাপ্য হিসাবটা বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের সম্পদের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, আর যখন বিক্রয় হিসাবটা আমাদের ক্রেডিট পাচ্ছে, ক্রেডিট হচ্ছে, তখন আমাদের আয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, সম্পদ ডেবিট হলে বৃদ্ধি, আয় ক্রেডিট হলে বৃদ্ধি। এরপরে আসি দেখো 20 নম্বরে
বলা হয়েছে 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান করা হয়েছে। ভালোই বুঝো, 100 টন রড, এই রডটা কি আমার প্রতিষ্ঠানে কিন্তু পণ্য, তাহলে আমরা এখানে বলতে পারি পণ্য পরিবহন হিসাব। কি বলতে পারি? পণ্য পরিবহন হিসাব। আর আমরা ভাড়া প্রদান করছি সেটা হচ্ছে কি নগদান হিসাব। তাই দেখো এখানে দিয়েছি পণ্য পরিবহন না দিয়ে ক্রয় পরিবহন দেওয়ার সমস্যা নাই, ক্রয় পরিবহন হিসাব বা ক্রয় ভাড়া হিসাব, ঠিক আছে। ক্রয় ভাড়া দেওয়ার দরকার নেই, ক্রয় পরিবহন দাও, এটা সব থেকে বেটার হবে। পণ্য পরিবহনও তোমরা দিতে পারো, ক্রয় পরিবহনও তোমরা দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে ক্রয় পরিবহন হিসাব আমাদের ডেটর, টাকার পরিমাণটা কত? 25,000। আর নগদ হিসাব আমাদের ক্রেডিটর, এটার পরিমাণটা কত? 25,000। এবার দেখো যখন ক্রয় করা হয়, ক্রয় যখন ডেবিট হয় তখন ব্যয় বৃদ্ধি পায়, আর নগদ হিসাব যখন ক্রেডিট হয় তখন সম্পদ হ্রাস পায়। এবার খেয়াল করো 26-এ বলা হয়েছে রেজার ট্রেডার্স হতে 100 ব্যাগ সিমেন্ট ফেরত আসলো। যখন ফেরত আসে আমাদের প্রতিষ্ঠানে তখন সেটা বিক্রয় ফেরত, ঠিক আছে। সরি, রেজার ট্রেডার্স হতে 10 ব্যাগ, আমি ভুল করে 100 ব্যাগ বলে ফেলছি। রেজার ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট, তাহলে যখন কিছু ফেরত আসে তখন সেটা বিক্রয় ফেরত হয়। এখন দেখো আগে আমরা কিন্তু 100, আগে আমরা দেখো এখানে বিক্রয় করছিলাম কত? খেয়াল করো, এখানে বিক্রয় করছিলাম 200, তার থেকে 10 ব্যাগ আমাদের ফেরত আসছে, হয়তো কোনো একটা সমস্যা আছে। তো যেহেতু ফেরত আসছে সেটাকে আমরা কি বলবো? বিক্রয় ফেরত। কি বলবো? বিক্রয় ফেরত। আর এই বিক্রয়ের আন্ডারে আমরা তখন যে হিসাবটা লিখেছিলাম সেটা লিখবো, তখন লিখছিলাম প্রাপ্য হিসাব, ঠিক আছে। তো এখন খেয়াল করো সেই বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর এর পরিপ্রেক্ষিতে প্রাপ্য হিসাব ব্র্যাকেটে রেজার ট্রেডার্স হিসাব আমাদের ক্রেডিট, ডেটর ক্রেডিটর। এখন কথা হলো টাকার পরিমাণ কিভাবে হবে? টাকার পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে। খেয়াল করো এখানে আমাদের 200 ব্যাগের দাম ছিল 1 লাখ টাকা, তাহলে 200 ব্যাগের দাম 1 লাখ টাকা। তাহলে আগে আমাকে এখান থেকে 1 ব্যাগের দাম বের করতে হবে। ঐকিক নিয়ম তোমরা সবাই জানো, এই যে এখন কাটাকাটি করে ফেলো। এখন এটাকে দিয়ে যদি এটাকে কাটো তাহলে 1000 কাটলে হবে হচ্ছে 500। এবার আমাদের 10 ব্যাগ সিমেন্ট, তার মানে 500-র সাথে আমাদের 10 তার মানে কত হলো? 5000। এই যে আমরা পেয়ে গেলাম 5000 টাকা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার খেয়াল করি, দেখো সর্বশেষ বলা হয়েছে রড এবং সিমেন্ট আনা নেওয়ার জন্য একটা মোটর ভ্যান ক্রয় করছি। তাহলে যেটা আমি তোমাকে বলেছিলাম যে মোটর ভ্যান ক্রয় করছি, এটা আনা নেওয়ার জন্য পরিবহন হিসাব আমরা বলতে পারি। কি বলতে পারি? পরিবহন হিসাব বলতে পারি। আবার ওই মোটর ভ্যান ক্রয় সেটাও আমরা বলতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো মোটর ভ্যান হিসাব দিয়েছি, অথবা পরিবহন ক্রয় হিসাবও দিতে পারি। ওকে, তাহলে যেহেতু মোটর ভ্যান দেওয়া রয়েছে তোমরা এটাই দাও, এটাই সব থেকে ভালো হবে। তাহলে মোটর ভ্যান হিসাব আমাদের ডেটর বা ডেবিট, নগদ হিসাব আমাদের ক্রেডিটর বা ক্রেডিট। এরপর টাকার পরিমাণ কত? 2,20,000। এবার দেখো মোটর ভ্যান যখন আমাদের আসতেছে প্রতিষ্ঠানে, ওটা কিন্তু আমাদের একটা সম্পদ হিসেবে রয়ে গেছে, তাই সম্পদ বৃদ্ধি পাইছে। আর যখন টাকাটা ক্রেডিট হচ্ছে তখন সেটা সম্পদটা হ্রাস পাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের আর কোন রকম সমস্যা নেই। যে 3টা তোমাদের ছিল এই চ্যাপ্টারে অনুশীলনের সকল কিছু কিন্তু আমি তোমাদের সমাধান করে দিলাম একটা একটা করে, ঠিক আছে। তো এর পরবর্তী চ্যাপ্টারে আমরা জাবেদাতে যাব এবং সেই জাবেদায় যে গুলো রয়েছে সেগুলো আমরা ঠিক পর্যায়ক্রমে কিন্তু সমাধান করে ফেলবো, ঠিক আছে। আমরা কিন্তু 3টাই করে ফেললাম। ওকে, আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।